ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় ইব্রাহিম রাইসির মৃত্যু, মধ্যপ্রাচ্যের সংকট কি আরও গভীর হবে? এটি নিয়ে আজকের আলোচনা করতে স্টুডিও থেকে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাদিয়া আফরিন। সাদিয়া, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে ইব্রাহিম রাইসি আমরা দেখেছি যে গাজা যুদ্ধের শুরুর পর থেকেই তিনি কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একটা সুস্পষ্ট একটা অবস্থান নিয়েছিলেন। তো তার মৃত্যুর পরে এই যুদ্ধে আসলে বড় ধরনের কোনো প্রভাব পড়বে কিনা? আশিক, গত অক্টোবরে যখন ৭ অক্টোবর যখন গাজার সাথে ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়, এরপরে যদি আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতাদেরকে দেখি, এমনকি সৌদি আরবও, সেক্ষেত্রে রাইসি যেভাবে কথা বলেছে, স্পষ্টবাদী তিনি ছিলেন শুরু থেকে, এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দেয়া বা সতর্ক করা সব ক্ষেত্রেই তিনি যেরকম সোচ্চার ছিলেন, এরকম কিন্তু অন্য কোনো নেতাকে দেখা যায়নি। এই দুর্ঘটনায় যে মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান, তাকেও আমরা বেশ সোচ্চার দেখেছি, এবং বলা হয় যে দুজনই এই রাজনৈতিকভাবে খুবই প্রভাবশালী, মধ্যপ্রাচ্যের রাজনীতি বলেন বা অন্যান্য দেশের ক্ষেত্রে প্রভাবশালী বলা হয় এই দুই ব্যক্তিকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে গাজা যুদ্ধের পরে হুতি বিদ্রোহীরা যে লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা করছিল, এবং অন্যান্য যে সশস্ত্র যেমন গোষ্ঠীগুলো আছে, লেবানন থেকেও কিন্তু হ্যাঁ, রকেট হামলা হয়েছে। হিজবুল্লাহ যে হামলাগুলো করছে ইসরায়েলে, সবাইকে কিন্তু ইরান সাপোর্ট দিচ্ছিল, এবং শুধু অর্থ দিয়ে না, অস্ত্র দিয়েও সাপোর্টটা করছিল। মোরাল সাপোর্ট তো আছেই। বলা হয় তো যে এই সশস্ত্র গ্রুপগুলো ইরানের প্রক্সি হিসেবে ইরানের কাজ করে। প্রক্সি হিসেবেই কাজ করে, এবং এখানে মধ্যপ্রাচ্যের বিষয়টাও চলে আসে যে কয়েক দশক ধরেই ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদেরকেই অর্থ এবং সমরাস্ত্র সহায়তা দিয়ে আসছে। তো বিশেষ করে বাহরাইন, লেবানন, ইয়েমেন, ইরাক, ফিলিস্তিন, এসব জায়গায়। তো সেক্ষেত্রে এখন প্রথম প্রশ্ন আসছে যে নতুন যে প্রেসিডেন্ট হচ্ছেন অন্তর্বর্তীকালীন, মোহাম্মদ মোকবের, তিনি কি এতটা রাইসির মতো আগ্রাসী হবেন কিনা? এই সহায়তাগুলোতে কোনো প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের আশঙ্কা রয়েছে এক্ষেত্রে। আর গাজার ক্ষেত্রে সেই একই আশঙ্কা রয়ে যাচ্ছে যে হামাসকেও তো ইরান সমর্থন দেয়। তো সেই ক্ষেত্রে কি আ হামাস এখন দুর্বল হয়ে যাবে কিনা, বা ইরানের সমর্থন নতুন প্রেসিডেন্ট কতটা সমর্থন দেবেন? কারণ ইরানের জন্য এটা একটা বড় ধাক্কা যে প্রেসিডেন্ট এভাবে হুট করে উনি এমন সময় যখন পুরো পরিস্থিতি খুব উত্তেজনা চলছে পুরো মধ্যপ্রাচ্যে, তখন এরকম মৃত্যুটা আসলে এটাই এখন দেখার বিষয় যে কি প্রভাব পড়ে। অনেকটাই আকস্মিক আসলে। আরেকটা বিষয় হচ্ছে তার মৃত্যুর পর থেকে আমরা দেখেছি যে নানান রকম ষড়যন্ত্র তত্ত্বগুলো সামনে আসছে। যেমন একটি খুব জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব যদি আপনি দেখেন যে বলা হচ্ছে যে রাইসি যে হেলিকপ্টারটিতে দুর্ঘটনায় পড়েছেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্যদিকে এর পেছনে মোসাদের একটি হ্যাঁ। হাত অনেকে দেখতে পাচ্ছেন। হুম। আসলে কি হচ্ছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে যেহেতু বর্তমানে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কটা তুঙ্গে, এবং রাইসিকে বলা হয় কট্টর ইসরায়েল বিরোধী, এবং গাজা ইস্যুতে এখন জিনিসটা আরো স্পষ্ট সবার কাছে। তো স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষও কিন্তু কালকের ঘটনাটা শুনেই বলছে এটা মোসাদ, মানে ইসরায়েল করেছে অথবা যুক্তরাষ্ট্র, কারণ হেলিকপ্টারটা যুক্তরাষ্ট্রের তৈরি। ইসরায়েলের নাম আসার আরেকটি কারণ হচ্ছে, এবং প্রথমে বলে রাখি যে রাইসি কিন্তু খোলাখুলি হুমকি দিয়েছিল যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার যে হুমকিটা। তো ইসরায়েলের জন্য অবশ্যই রাইসি একটা বড় হুমকি ছিলেন। আর যুক্তরাষ্ট্রের যে বিষয়টা আসছে, বা ইসরায়েলের আরো যে আজারবাইজানের সীমান্ত থেকে তিনি ফ্লাই করেছেন, আজারবাইজান কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দেয়, এবং এই যে গাজা ইস্যুতেও কিন্তু আজারবাইজান ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, এবং ৬০% তেল, জ্বালানি আজারবাইজান ইসরায়েলকে দিয়ে থাকে। তো অনেকে ১ম এই যে তা ওইখান থেকেই কোনো কিছু হয়েছে কিনা, কারণ আ তি কনভয়তে ৩ টা হেলিকপ্টার। যেই হেলিকপ্টারটাতে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, যেই ২ টা ব্যক্তি এখন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, সেই ২ টা মানুষ যে হেলিকপ্টারে, সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো। আরেকটা কথা উঠছে যে আবহাওয়ার কথা, যে আবহাওয়ার ব্যাপারে কি তথ্য, সাধারণত ফ্লাই করার আগে কিন্তু এই তথ্যগুলো নেয়া থাকে। তাহলে কি তাদের কাছে কোনো তথ্য ছিল না? তো এই জিনিসগুলো নিয়ে বারবার প্রশ্ন আসে। সবচেয়ে বেশি কারণটা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে রাইসির যে অবস্থান, সেই অবস্থানের কারণে মূলত এই সন্দেহটা আসছে। এখন আসলে তদন্ত কমিটি
তদন্ত শেষে যা জানাবে তারপরেই আমরা আসলে নিশ্চিত হতে পারবো যে আরেকটি বিষয় অরিন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাইসির মৃত্যুর পর ইরানে যেমন একদিকে আমরা দেখি যে শোক, অন্যদিকে কিন্তু আমরা দেখেছি উল্লাসও করেছেন হুম। অনেকে। আসলে এটার কারণ কি? রাইসি আসলে কি কারণে বিতর্কিত ছিলেন? বিতর্কিত আসলে রাইসির উপরে মূল ক্ষোভটা হচ্ছে মাহসা আমিনের মৃত্যুর পরে ক্ষোভটা বাড়ে। যে এরপরে যে ব্যাপক বিক্ষোভ হয়, প্রথম কারণ ছিল মাহসা আমিনের পুলিশি হেফাজতে মৃত্যু, হিজাব ঠিকভাবে না পরার কারণে। এরপরে পুরো বিক্ষোভ, আমরা ইরানে এরকম বিক্ষোভ কখনো দেখিনি যে মেয়েরা হিজাব খুলে চুল কেটে বিক্ষোভ করছে। তখন কিন্তু প্রচুর দমন-পীড়ন হয়। তো সেই হিসেবে অনেকেই এমনও বলছে যে মাহসা আমিনি বিচার পেয়েছে, এরকম কথা উঠছে। তো সেই ওই জায়গাটাই আসলে মানুষের ইমোশনকে বেশি মানে নাড়া দিয়েছে। প্রভাবিত করেছে। হ্যাঁ। আর ইরানে কিন্তু আমরা উল্লাস খুব বেশি দেখিনি। আমরা ইরানের বাইরে যারা প্রবাসী ইরানি আছে যেমন লন্ডন, জার্মানি, এইসব জায়গায় আমরা দেখেছি যে দূতাবাসের সামনে গিয়ে উল্লাসটা বেশি হয়েছে। সিরিয়াতেও মিষ্টি খাওয়ার এরকম একটা ঘটনা ঘটেছে। আতশবাজি পোড়ানোর ঘটনা হ্যাঁ। হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে ইরান তো পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন এই যে রাইসির মৃত্যুর ফলে এই কার্যক্রমটি আসলে কোনোভাবে প্রভাবিত হবে কিনা? এই তার মৃত্যুর প্রভাবের মধ্যে এই কথাটা বারবার আসছে যে পশ্চিমা বিশ্ব, ইসরায়েল এবং সৌদি আরবও তাদের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের অনেক আপত্তি ছিল এই ৩ টি দেশের। তো সেই ক্ষেত্রে রাইসি এগুলো কোনো কিছু তোয়াক্কা করেনি। সে খুব ড্যাম কেয়ার ছিল যে, "না, আমি আমার কাজ চালিয়ে যাব" এবং এই পরমাণু কর্মসূচিকে জোরদার করতে যা করা দরকার তিনি তা করেছেন। তো এটাই এখন প্রশ্ন, নতুন প্রেসিডেন্ট কি এতটা স্ট্রংলি তিনি পারবেন কিনা এটা করতে? আসলেই আপনার কাছে কি মনে হয় নতুন প্রেসিডেন্ট এখন যিনি ভাইস প্রেসিডেন্ট আ ছিলেন, হুম, আসলে তিনি কতটুকু শক্ত? আ আশিক মোহাম্মদ মোকবের নামটা আমরা এই রাইসির মৃত্যুর আগে ওভাবে শুনিওনি। যে ইরানে ভাইস প্রেসিডেন্ট অনেকে থাকে। তার মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মোহাম্মদ মোকবের এবং উনাকেই সেই হিসেবে আ খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি উনাকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন। তো তার ব্যাপারে আসলে তার কোনো ভূমিকা কিন্তু আমরা ওভাবে দেখিনি এতদিন। যতটা পররাষ্ট্রমন্ত্রীর দেখেছি, তারটা দেখিনি। এর জন্য এখনো বুঝে ওঠাটা খুব কষ্টসাধ্য। কারণ যে সে কতটা কি হবে? মাত্র কালকে বলা হয়েছে আবার এদিকে তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী ২৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এই কয়দিনের জন্য তিনি কতটা অ্যাক্টিভ থাকবেন, সেটা এখন দেখার বিষয় আসলে। কারণ এখনো সময় মানে ১ দিন হয়েছে মাত্র। এখনই বোঝাটা একটু ডিফিকাল্ট। আর সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব আসবে বলতে সবাই ওই জিনিসটাই বলছে যে আ উম অন্যান্য দেশে মানে মধ্যপ্রাচ্যের যে সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা এসেছে যে অস্ত্র দেওয়া বা তাদেরকে অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে তেহরান যে ভূমিকা ছিল, রাইসির ভূমিকা, সেটা এখন কি হবে? তারা কি পাবে কিনা? এবং শুধু মধ্যপ্রাচ্য না, মধ্যপ্রাচ্যের আরেকটা মধ্যপ্রাচ্যের সংঘাতে বাইডেন প্রশাসনের সাথে রাইসির কথা হচ্ছিল সংঘাত কমানোর জন্য। এখানে বলা হচ্ছে যে এখন এই আলোচনায় একটা ভাটা পড়বে। কারণ তিনি তার ওয়েতে আলোচনা করছিলেন। তো এখন নতুন যে আসবেন তিনি এভাবে পারবেন কিনা নিজের জায়গাটাকে ঠিক রেখে সেই জিনিসগুলো এখন আসছে। আর শুধু মধ্যপ্রাচ্যে না, আ আপনার ইউরোপেও একটা কথা আসছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আ রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান এবং এই ঘটনার মানে রাইসির মৃত্যুর পরে হয়তো এই অস্ত্র সরবরাহতেও ভাটা বাধা পড়তে আসবে। পারে। হ্যাঁ। এমনিতে তো ইরান নানান রকম সংকটে জর্জরিত অভ্যন্তরীণ সংকট আছে আন্তর্জাতিক। এবং বলছে অভ্যন্তরীণ সংকটও হবে। কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উনি খুবই ঘনিষ্ঠ। উনি নিজে বাছাই করেছিলেন তাকে এবং তাকে বলা হয় যে খামেনির উত্তরাধিকারী। অর্থাৎ তিনি না থাকলে রাষ্ট্র পরিচালনা সবকিছু তিনি দেখবেন এবং ধারণা করা হয় যে তিনিই হতেন পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। তার মৃত্যুতে এখন সবচেয়ে বেশি সংকটে পড়বে ইরান নিজে। এটা বিশ্লেষকদের ধারণা। আবার অন্য কোনো দিক কি থাকতে পারে? যেমন ধরেন নতুন যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি কি পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করতে বা এ এ তার আসলে কতটুকু সুযোগ আছে এটা আসলে এই করার? জিনিসগুলো নিয়ে এখনো ওরকম তথ্য আসেনি যে তিনি পশ্চিমা বিশ্ব সম্পর্কে তার ধারণা কি? বা সে কি এতটা কট্টর নাকি সে নিউট্রালি বা লিবারেল ওয়েতে ভাববে? সেই জিনিসগুলো আসলে আর কিছুদিন গেলেই হয়তো আমরা
জিনিসগুলো ক্লিয়ার হওয়া যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে, এবং এই যে ইম্পর্টেন্ট যেগুলো গাজা ইস্যু বলেন, মধ্যপ্রাচ্যতে ইস্যুতে বাইডেন প্রশাসনের সাথে আলোচনা, কিংবা ইউক্রেন রাশিয়া। ইউক্রেন রাশিয়া, সবগুলো জিনিসই আসলে বুঝতে আরো কিছুদিন সময় লেগে যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি আশিক, যে আমরা সবসময় পুরো বিশ্বে দেখেছি একটা বড় ঘটনা আমরা সম্পূর্ণ ভুলে যাই যখন আরেকটা বড় ঘটনা ঘটে। কালকে রাইসের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে আমরা আমাদের সময় সকালে। রাতে আসলো আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তো ওই জিনিসটা কিন্তু তখন সামনে চলে আসলো। রাইসির বিষয়টা চলে গেল একটু পিছনে। পেছনে। তো এই কথাটাও অনেকে বলছে যে গাজা যুদ্ধটার জন্য কিন্তু এখন আমেরিকা অনেক চাপে আছে। আমরা দেখেছি বিক্ষোভ হচ্ছে ভয়াবহ আকারে আমেরিকায় শিক্ষার্থীদের। তো এটা কি এই ষড়যন্ত্র তত্ত্বেই চলে যাচ্ছে বিষয়টা, যে এই ঘটনা দিয়ে কি গাজার যুদ্ধটাকে, এবং দেখেন আইসিসির যাক, গ্রেপ্তারি অনেক ধরনের পরোয়ানাটা। ষড়যন্ত্র তত্ত্ব আসলে হুম, আসে এই ধরনের বড় ঘটনাগুলোর পেছনে। হুম। সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে। আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি দেখতে থাকুন 10 মিনিট শো। সাথে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের।